আজকের ক্লাসে আমরা ইউনিট 3 ক্লাস 11 এর বায়োমলিকিউল স্টাডি করব, রাইট? বায়োমলিকিউল কাকে বলবি না, এই যে আমাদের লিভিং বডি তার কেমিক্যাল নেচারকে যখন আমরা অ্যানালাইসিস করছি, তো সেখানে আমরা দেখতে পাই দেয়ার আর various substance, right? And এই যে various substance that are chemical molecule, chemical structure that are functional in all the living body, এবং they are considered as the basic structural component. They are considered as the basic structural component. Especially আমরা বলবো these are organic molecule, তার কারণ লিভিং বডির ফিচারে রয়েছে। সো তার মানে বায়োমলিকিউলের ক্রাইটেরিয়া, they are first considered as an organic molecule, they are chemical constituent of the living body, and they are produced by different kind of reactions and excess amount data that are stored in the form of various substance. সো তাহলে আমাদের যে কোনো একটা লিভিং সেলকে যদি আমরা অ্যানালাইসিস করি, এটা আমার একটা সেল, এবং সেই সেলটাকে যখন আমরা কেমিক্যাল অ্যানালাইসিস করব, সেখানে আমরা দেখতে পাই সেখানে রয়েছে কার্বোহাইড্রেট, তাই না? সেখানে রয়েছে প্রোটিন, সেখানে রয়েছে ফ্যাট, as well as there are minerals, vitamins, different kind of enzyme, nucleic acid, and water, nucleic acid, water like substance. তাহলে এই যে স্ট্রাকচার গুলো, এটা আমার এই সেলটার ফরমেশনে হেল্প করবে, এবং তাদের যে নাম্বার, তাদের যে কোয়ান্টিটি, সেটা কিন্তু বিভিন্ন সেল ওয়াইজ ভ্যারিয়েবল হবে। সো তাহলে এই যে স্ট্রাকচার গুলো, যারা সবাই একসাথে থেকে একটা সেলের কেমিক্যাল নেচারকে ডিনোট করে, তাদের সাম টোটালকে আমরা বলবো সেলুলার পুল। তাহলে হোয়াট ইজ সেলুলার পুল? The sum total of the various type of molecule in a cell, or you can say the collection of various type of molecule, the collection of various type of molecule in a cell is known as cellular pool, right? তো তার মানে আমার সেলুলার পুলে এই সমস্ত মেটেরিয়ালস গুলো কিন্তু রয়েছে, এবং এই সেলুলার পুলে বিভিন্ন মেটেরিয়ালের কন্ট্রিবিউশনের উপর বেস করে আমরা তাদেরকে দুটো টাইপে ডিভাইড করব। নাম্বার 1, মাইক্রোমলিকিউল, and the second one, macromolecule, micromolecule and macromolecule. তো মাইক্রোমলিকিউল মানে দেখ, আমরা বলছি যে মলিকিউল গুলো ভেরি স্মলার ইন কোয়ান্টিটি, খুব কম পরিমাণে রয়েছে, তাদেরকেই আমরা বলবো মাইক্রোমলিকিউল। The small molecules of low molecular weight, they are very simple in nature, right? As well as they are highly soluble. তিনটে ক্রাইটেরিয়া, তাদের solubility high, তাদের simple structure, as well as they are small molecule of low molecular weight. হয়েছে? দেখতে পেরেছি সবাই? So this micromolecule include minerals, comma, water, amino acid, sugar, water, amino acid, sugar, lipid,
and nucleotide হলো sugar nucleotide. This micromolecule constitute minerals, water, amino acid, sugar, lipid and nucleotide. লিখতে পারলি? সো তাহলে দেখ আমাদের এই যে মিনারেলস গুলো তোরা জেনারেলি দেখেছিলি যে প্লান্ট তার রুট হেয়ার দিয়ে সয়েল থেকে অ্যাবজর্ব করছে ওয়াটারে ডিসলভ স্টেটে। বাট এই মিনারেলস গুলোর বিভিন্ন রকম রোল রয়েছে, বিভিন্ন রকম আমাদের যে সেল অর্গানেলস গুলো রয়েছে তার কনস্টিটিউয়েন্ট হিসেবে কিন্তু এই মেটেরিয়াল গুলো খুব ভাইটাল। লাইক তোরা মনে কর তোরা পড়েছিলিস ক্লোরোফিল, সেই ক্লোরোফিলের স্ট্রাকচারে সেন্ট্রালি লোকেটেড ছিল ম্যাগনেসিয়াম, তাই না? এগেন আবার তুই দেখ তোদের যে মাইটোকন্ড্রিয়া, আমাদের বডিতে যে মাইটোকন্ড্রিয়া রয়েছে দ্যাট আর রিচ ইন ম্যাঙ্গানিজ, ঠিক আছে? আবারও আচ্ছা এখান থেকে ওখানে লেখ ইম্পর্টেন্স অফ ডিফারেন্ট কাইন্ড অফ মিনারেলস। নাম্বার 1, mitochondria are rich in manganese. Second point, molybdenum is necessary for fixation of nitrogen catalyzed by the catalyzed by the enzyme nitrogenase. Catalyzed by the enzyme nitrogenase. Molybdenum is necessary for nitrogen fixation catalyzed by the enzyme nitrogenase. Third point, copper occurs in cytochrome oxidase. Copper occurs in cytochrome oxidase. Next, magnesium is the important constituent of chlorophyll. Is an important constituent of chlorophyll and it is essential for a large number of enzymes. Next point delay. Calcium and magnesium decreases excitability of nerve and muscle. তো তার মানে আজকে তোর হিউম্যান বডির রেসপেক্টেও যদি এই ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্টে না থাকে তাহলে আমাদের ওই যে নিউরাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশনে আমরা প্রবলেম ফেস করব। আর তাই এই প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু ভাইটাল রোল প্লে করে। তো তাহলে দেখ আমাদের সেলের মধ্যে এই যে সাবস্টেন্স গুলো that are dissolved in the cytoplasm এবং যদি সেলের ভিতরে যদি থাকে ডিসলভ স্টেটে তখন তাদেরকে আমরা বলবো ইন্ট্রাসেলুলার মলিকিউল। মাই পয়েন্ট ইজ ক্লিয়ার? এই সেলের মধ্যে রয়েছে, এই সেলের মধ্যে যখন
এই ডিসলভ স্টেটে থাকছে তখন তাকেই বলবি ইন্ট্রাসেলুলার মলিকিউল। বা যদি আমার সেলের বাইরে যে মিডিয়ামটা রয়েছে, মানে আমি বলছি আমার ব্লাড অ্যাক্ট এজ এ মিডিয়াম, আমার লিম্ফ সেটাও আমার একটা মিডিয়াম, তাহলে এদের মাধ্যমে যখন এই মিনারেলস গুলো মুভ করবে তখন তাদেরকে আমরা বলবো এক্সট্রাসেলুলার, রাইট? তাহলে এদের সলিউবিলিটির উপর বেস করে আমরা এদেরকে দুটো ক্যাটাগরিতে ডিভাইড করেছি, ইন্ট্রাসেলুলার এন্ড এক্সট্রাসেলুলার। তাহলে এখানে জাস্ট এই লাইনটা একটুখানি লিখে রাখ, দিস মিনারেলস আর প্রেজেন্ট ইন intra as well as extracellular form, intra and extracellular form, full stop, both in cells and extracellular fluid, dibasic phosphate, both in cell and extracellular fluid, dibasic phosphate and monobasic phosphate, dibasic phosphate and monobasic phosphate act as acid base buffer, acid base buffer to maintain the H plus ion concentration, to maintain H plus ion concentration of cellular fluid, of cellular fluid. হলো? তারপরের পয়েন্টে লে, the most abundant element in cell is oxygen, সবথেকে বেশি থাকবে, তারপর রয়েছে কার্বন, তারপর রয়েছে নাইট্রোজেন, and তারপর আছে হাইড্রোজেন। Oxygen is greater than carbon, carbon greater than nitrogen, nitrogen is greater than hydrogen. But আমরা majority student ক্লাসেতে যখন কোয়েশ্চেন থাকে সেখানে কার্বনকে ডিনোট করি, যেহেতু আমরা বলে থাকি হাইড্রোকার্বন কম্পাউন্ড, তার রেসপেক্টে আমরা সবথেকে বেশি কার্বনকে ডিনোট করি। বাট প্লিজ রিমেম্বার আমার সবথেকে অ্যাভেলেবিলিটি ওয়াইজ অক্সিজেন। এর সাথে আরো একটা পয়েন্টকে একটু অ্যাড করে রাখ, আমি একদম কোয়েশ্চেন ফর্মেই কিন্তু বলছি, Fe2+ and Cu2+, Fe2+ and Cu2+ are present in cytochrome, Fe2+ and Cu2+ are present in cytochrome. তোদের একদম কোয়েশ্চেনে থাকে সাইটোক্রোমে কোনগুলো রয়েছে, Fe2+ and Cu2+. And the next point, the concentration of cation inside the cell is potassium greater than sodium greater than calcium, KNaCl, right? তাহলে ক্যাটায়নের রেসপেক্টেও আমরা দেখে নিলাম এই সাবস্টেন্সকে। তো তাহলে দেখ, যখনই আমরা এই বায়োমলিকিউলকে স্টাডি করবি, তাহলে আমাকে এই যে সেলটাকে অবশ্যই কোন একটা পার্টিকুলার প্রসেসে স্টাডি করতে লাগে, এবং সেই ক্ষেত্রে মনে রাখবি যে কোনো লিভিং সেলকে আমরা একটা মিডিয়াম দিয়ে ট্রিট করাই, and that is trichloroacetic acid হলো। তাহলে আমরা যখনই বায়োকেমিক্যাল স্টাডি করব, আমরা একটা সেলকে ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড মিডিয়ামে রাখবো এবং তারপর তার বায়োকেমিক্যাল অ্যানালাইসিস করে থাকি। তোদের কাছে মিডিয়ামটার নামটা জানতে চাই, ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড।
এবং তারপর তাকে আমরা কি করব না তাকে বিভিন্ন রকম স্টেরিং এজেন্ট দিয়ে ট্রিট করাবো। কার্বোহাইড্রেটের জন্য একরকম, প্রোটিনের জন্য একরকম, লিপিডের জন্য একরকম, হ্যাঁ। তার মাধ্যমে আমরা সেলের বায়োকেমিক্যাল অ্যানালাইসিস করে থাকি। এবং যখনই আমি একটা সেলকে এইভাবে বায়োকেমিক্যাল অ্যানালাইসিস করছি, সেখানে আমরা দেখতে পাই অ্যাজ এ কম্পোনেন্ট যে কোনো সেলে সবথেকে বেশি রয়েছে ওয়াটার, তাই না? আজকে তো আমরা বলছি আমাদের বডির মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল কম্পোনেন্ট ইজ ওয়াটার, এন্ড দ্যাট ইজ অলমোস্ট 70 to 90% কন্ট্রিবিউশন। এই ওয়াটারের পরেই আমরা যাকে কনসিডার করব দ্যাট ইজ প্রোটিন। ঠিক আছে, 10 to 15% কন্ট্রিবিউশন রয়েছে প্রোটিনে। যদি ভুলে যাস সেই ডেটাগুলো কিন্তু মাথায় রাখিস। সবথেকে বেশি ওয়াটার, তারপরে আসছে আমাদের প্রোটিন, তারপরে আসছে কার্বোহাইড্রেট 3%, দেন লিপিড 2%, তারপর আসছে আমাদের নিউক্লিক অ্যাসিড এন্ড আয়ন গুলো, রাইট? এবং এই জায়গা থেকে আমাদের এই বায়োকেমিক্যাল অ্যানালাইসিস করে আমরা দেখতে পাবো দুটো রকমের মেটেরিয়াল। এক, কিছু মেটেরিয়াল থাকবে এই ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিডে সলিউবল, আর কিছু মেটেরিয়াল থাকবে বায়োকেমিক্যাল দ্যাট আর acid insoluble, right? So on the basis of their solubility, these material are divided into two groups: acid soluble, acid insoluble. তাহলে এখানে আমরা লিখলাম acid soluble and acid insoluble, acid soluble and insoluble. So please write down the acid soluble pool contains chemical with small molecular mass of 18 to 800 ডাল্টন, 18 থেকে 800 ডাল্টন তাদের ওয়েট, এন্ড এদেরকেই আমরা বলছি মাইক্রোমলিকিউল। তাহলে এই যে আমি মাইক্রোমলিকিউল, তাহলে তারই একটা অল্টারনেটিভ নেম অ্যাসিড সলিউবল সাবস্টেন্স, যার মলিকিউলার ওয়েট 18 থেকে 800 ডাল্টন। বুঝতে পারলি? বাট অ্যাসিড ইনসলিউবল এর ঘরে লেখ that contains chemical with large molecular mass of more than 800 Dalton. Follow? And they are termed as macromolecule. Clear? So তাহলে এই জায়গা থেকে আমরা এই মলিকিউলার অ্যানালাইসিস করে কিন্তু এই ফরমেশনটা পাচ্ছি। তো এবার আমরা দেখ এই জায়গা থেকে আজকে দেখতে পাবো না এই যে সাবস্টেন্স গুলো, এদেরকে এরা বিভিন্ন ভাবে রিঅ্যাক্ট করে and they produce some metabolite, যাদেরকে আমরা নাম দিয়েছি সেকেন্ডারি মেটাবোলাইট। মানে এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এরা বিভিন্ন রকম রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে এবং সেখান থেকে তারা কিছু উপজাত বস্তু বা মেটাবোলাইট তৈরি করে থাকে। তো এই যে সেকেন্ডারি মেটাবোলাইটস, তার মধ্যে কাদেরকে রাখবি? বিভিন্ন রকম পিগমেন্ট প্লান্টের বডিতে রয়েছে, সেই পিগমেন্ট গুলোকে তোর আমার বডিতে রয়েছে। অ্যালকালয়েড প্লান্টের বডিতে রয়েছে। টার্পেন্টাইনস, এই যে সাবস্টেন্স গুলো দে আর কনসিডার্ড অ্যাজ দা মেটাবোলাইট, রাইট? এবং এই মেটাবোলাইটস এর একটা কিন্তু চার্ট আমরা করে রাখবো, আমি তোদেরকে গ্রুপেতে পাঠিয়ে রাখছি। তো এইটা লেখার মতো
একটু জায়গা রেখে দিস। এখন না লিখলেও হবে, কিন্তু যেন জায়গাটা রাখা থাকে। তো মেটাবোলাইট মানে আমরা বলছি the substance which are produced by the action of the biomolecular component। হলো? পেয়েছিস তোরা সবাই? সেখানে দেখ তোরা পাচ্ছিস অ্যালকালয়েড, টার্পিনয়েডস, এসেনশিয়াল অয়েল, টক্সিন, লেকটিন, ড্রাগ এন্ড পলিমেরিক সাবস্টেন্স। এইটুকুন জায়গায় একটু গ্রুপ তোদের রেখে দে, রাইট? তো এরপর আমরা চলে যাব কার্বোহাইড্রেটে, বাট এর আগে আমাকে তোরা বলবি এইটুকুন পার্টে কোনো সমস্যা আছে কিনা।